নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি লিগাল প্লাস। লিগাল প্লাসের আগে বিভিন্ন আইপিসি এবং বিএনএস এর বিভিন্ন ধারা নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ভারতীয় দণ্ডবিধি ইন্ডিয়ান পিনাল কোড 34 নম্বর ধারা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান। এই ধারাটি মূলত কমন ইন্টেনশন বা সাধারণ অভিপ্রায় স্পর্শ সম্পর্কিত। অর্থাৎ একাধিক ব্যক্তি যদি একই উদ্দেশ্যে পরিকল্পিতভাবে কোনো অপরাধ সংগঠিত করেন, তাহলে প্রত্যেক ব্যক্তিকেই সেই অপরাধের জন্য সমানভাবে দায়ী করা হয়। ধারা 34 নিজে কোনো স্বতন্ত্র অপরাধ নয়, বরং এটি যৌথ দায়বদ্ধতার নীতি নির্ধারণ করে। বর্তমানে নতুন ফৌজদারি আইন ভারতীয় ন্যায় সংহিতা অর্থাৎ বিএনএসএ এই নীতি প্রায় একই রূপ বজায় রেখেছে। ধারা 34-এর মূল বক্তব্য হলো, যখন একাধিক ব্যক্তি একটি অপরাধ সাধারণত অভিপ্রায় নিয়ে সংগঠিত করে, তখন প্রত্যেক ব্যক্তি সেই অপরাধের জন্য এমনভাবে দায়ী হবে যেন সে একাই অপরাধটি করেছে। অর্থাৎ অপরাধের ঘটনায় কে সরাসরি আঘাত করলো আর কে পাশে দাঁড়িয়ে সাহায্য করলো, তা সব সময় আলাদা করে দেখা হয় না। যদি প্রমাণ হয় যে সকলের উদ্দেশ্য এক ছিল এবং সবাই পরিকল্পনার অংশ ছিল, তাহলে প্রত্যেকেই সমান অপরাধী বলে গণ্য হবে। এই ধারার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কমন ইন্টেনশন বা সাধারণ উদ্দেশ্য। আইন অনুযায়ী শুধু ঘটনাস্থলে উপস্থিত থাকলেই ধারা 34 প্রযোজ্য হয় না। তদন্তকারী সংস্থাকে দেখাতে হয় যে অভিযুক্তদের মধ্যে আগে থেকেই একটি অভিন্ন উদ্দেশ্য বা পরিকল্পনা ছিল। এই উদ্দেশ্য লিখিত বা প্রকাশ্য হওয়ার জরুরি নয়। আচরণ, পরিস্থিতি, হামলার ধরন, ঘটনাস্থলে ভূমিকা ইত্যাদি দেখে আদালত সাধারণত উদ্দেশ্য অনুমান করতে পারে। ধারা 34 এর অধীনে শাস্তির বিষয়টি একটু আলাদা। এই ধারায় আলাদা করে কোনো নির্দিষ্ট শাস্তির উল্লেখ নেই, কারণ এটি নিজে কোনো স্বতন্ত্র অপরাধ সৃষ্টি করে না। এটি কেবল যৌথ দায়বদ্ধতার নীতি ব্যাখ্যা করে। তাই ধারা 34 সব সময় অন্য কোনো মূল অপরাধের ধারার সঙ্গে যুক্ত হয়ে থাকে। যেমন, যদি খুনের ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকে এবং তাদের সাধারণ উদ্দেশ্য প্রমাণিত হয়, তাহলে তাদের বিরুদ্ধে আইপিসি 302/34 ধারা প্রয়োগ করা হয়। সেক্ষেত্রে শাস্তি হবে আইপিসি 302 অনুযায়ী, অর্থাৎ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। আবার মারধরের ক্ষেত্রে 323/34, ডাকাতির ক্ষেত্রে 395/34, ধর্ষণের ক্ষেত্রে 376/34 ইত্যাদি ধারা ব্যবহার হতে পারে। তদন্তকারী আধিকারিকরা সাধারণত তখনই ধারা 34 যোগ করেন যখন তারা মনে করেন যে অপরাধটি একজন নয়, বরং একাধিক ব্যক্তি মিলিতভাবে করেছে এবং সবার উদ্দেশ্য এক ছিল। উদাহরণস্বরূপ, যদি কয়েকজন ব্যক্তি পরিকল্পনা করে কারোর উপর হামলা চালায়, একজন অস্ত্র ব্যবহার করে এবং অন্যান্যরা ঘিরে রাখে বা পালাতে বাধা দেয়, তাহলে প্রত্যেকের বিরুদ্ধেই ধারা 34 যুক্ত হতে পারে, কারণ অপরাধ সংগঠনে সক্রিয় সহযোগিতা এবং অভিন্ন উদ্দেশ্য ছিল। অনেক সময় দেখা যায় একজন মূল অপরাধী হলেও অন্যরা তাকে সাহায্য করেছে, উৎসাহ দিয়েছে বা ঘটনাস্থলে উপস্থিত থেকে অপরাধ সফল করতে ভূমিকা নিয়েছে। তখন তদন্তকারী আধিকারিকরা ধারা 34 ব্যবহার করেন, যাতে সবাই সমানভাবে আইনের আওতায় আসে। তবে শুধু উপস্থিত থাকাই যথেষ্ট নয়। উদাহরণস্বরূপ যেটা বলা যায় যে কোনো মারামারির ঘটনায় কেউ ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিল কিন্তু হামলায় অংশ নেয়নি বা কোনো অভিন্ন
উদ্দেশ্যের প্রমাণ নেই, তাহলে তার বিরুদ্ধে ধারা 34 প্রযোজ্য নাও হতে পারে। আদালত বহুবার বলেছে বিভিন্ন ক্ষেত্রে সেম ইন্টেনশন এবং কমন ইন্টেনশন এই বিষয় নয়। সবাই একই রাগ বা ক্ষোভ থাকতে পারে, সবার একই রাগ ক্ষোভ থাকতে পারে, কিন্তু পরিকল্পিতভাবে অপরাধের অংশ নেওয়ার মানসিক ঐক্য না থাকলে ধারা 34 প্রযোজ্য হবে না। ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলায় ধারা 34 ব্যবহৃত হয়েছে এবং সুপ্রিম কোর্ট এই ধারার ব্যাখ্যাও দিয়েছে বিভিন্ন সময়। এর মধ্যে অন্যতম হল মেহবুব শাহ ভার্সেস এম্পায়ার মামলা 1945। এই মামলায় আদালত বলে কমন ইন্টেনশন প্রমাণ করতে হলে আগে থেকে মানসিক ঐক্য বা পরিকল্পনার অস্তিত্ব দেখাতে হবে। শুধুমাত্র ঘটনাস্থলে উপস্থিত থাকলেই ধারা 34 প্রযোজ্য হয় না। আরেকটি গুরুত্বপূর্ণ মামলা, যেটা মূলত হায়দ্রাবাদ সরকারের বিরুদ্ধে হয়েছিল 1955 সালে, ওই মামলায় সুপ্রিম কোর্ট স্পষ্ট করে কমন ইন্টেনশন হঠাৎ তৈরি হতে পারে, কিন্তু অপরাধ সংগঠনের সময় সকলের উদ্দেশ্য এক হওয়া আবশ্যক। আদালত আরও বলেছিল প্রত্যেক অভিযুক্তের কিছু না কিছু সক্রিয় অংশগ্রহণ থাকার দরকার। কৃষ্ণা গোবিন্দ ভার্সেস স্টেট অফ মহারাষ্ট্র 1963 মামলায় আদালত বলেন ধারা 34 প্রয়োগের জন্য প্রত্যক্ষ প্রমাণ সব সময় প্রযোজ্য হয় না। অভিযুক্তের আচরণ, অস্ত্রবহন, হামলার ধরন এবং ঘটনার পূর্বাপর পরিস্থিতি থেকে কমন ইন্টেনশন অনুমান করা যেতে পারে। সাম্প্রতিক সময় বহু মামলায় ধারা 34 ব্যবহার হয়েছে, বিশেষত দলবদ্ধ হামলা, রাজনৈতিক সংঘর্ষ, পারিবারিক বিবাদ, গণপিটুনি, যৌথভাবে খুন বা ধর্ষণের ঘটনায় এই ধারা নিয়মিত প্রয়োগ করা হয়। তদন্তকারী সংস্থার কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার, কারণ এতে অপরাধের সাথে যুক্ত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় আনা সম্ভব হয়, যদিও মূল আঘাত একজনের দিকেই থাকে। ধারা 34 এবং আইপিসি 149 মধ্যে পার্থক্য গুরুত্বপূর্ণ, কারণ ধারা 34-এ কমন ইন্টেনশন বা সাধারণ অভিপ্রায় প্রমাণ করতে হয়, আর ধারা 149-এ অর্থাৎ আনলফুল অ্যাসেম্বলি বা বেআইনি জমায়েতের বিষয়টি আসে। ধারা 149 প্রযোজ্য হতে পারে অন্তত 5 জন ব্যক্তির প্রয়োজন হয়, কিন্তু ধারা 34 প্রযোজ্য হতে 2 বা ততোধিক ব্যক্তি যথেষ্ট। তাই অনেক সময় পুলিশ পরিস্থিতি অনুযায়ী 34 অথবা 149 ধারা ব্যবহার করে থাকে। বর্তমানে ভারতীয় ন্যায় সংহিতা অর্থাৎ বিএনএস কার্যকর হওয়ার পরে এই নীতির বড় কোনো পরিবর্তন হয়নি। আইপিসি ধারা 34-এর মূল ধারণা নতুন আইনেও বহাল রয়েছে, ফলে যৌথ অপরাধ বা সাধারণ উদ্দেশ্যের ভিত্তিতে দায়বদ্ধতার ধারণা ভারতীয় ফৌজদারি আইনে এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশেষে বলা যেতে পারে আইপিসি ধারা 34 এমন একটি আইনগত ব্যবস্থা বা দলবদ্ধ অপরাধ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ধারার মাধ্যমে আদালত বুঝতে চেষ্টা করেন যে অপরাধটি কি পরিকল্পিতভাবে একাধিক ব্যক্তি মিলিতভাবে করেছে কিনা। যদি সেই অভিন্ন উদ্দেশ্য প্রমাণিত হয়, তাহলে প্রত্যেক অভিযুক্ত সমানভাবে দায়ী হয় এবং মূল অপরাধের জন্য নির্ধারিত শাস্তি তাদের উপর প্রযোজ্য হয়। তাই তদন্তকারী আধিকারিকরা অপরাধের প্রকৃতি, অভিযুক্তদের ভূমিকা, ঘটনাস্থলের পরিস্থিতি এবং পরিকল্পনার প্রমাণ বিচার করে এই ধারা যুক্ত করে থাকেন। আজকের লিগাল প্লাস আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আপনাদের মতামত জানান। আপনারা কি ধরনের বিষয় জানতে চান, আইনি জটিলতায় কোন কোন সমস্যা হচ্ছে সেগুলো আপনারা নির্দ্বিধায় জানাতে পারেন। আপনাদের এই মতামত, আপনাদের যে জানার ইচ্ছে, সেটাকেই আমরা প্রাধান্য দেব এবং আগামী ভিডিওতে অবশ্যই সেটাকে উত্থাপন করব।